হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি আজকে তোমাদের পড়াবো ক্লাস 11 এর নতুন একটা টপিক। যেই টপিকটা রয়েছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটির মধ্যে এটা রয়েছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা। আমরা আগে চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতা নিয়ে অনেকগুলো টপিক আলোচনা করেছি, ছোট ছোট করে অনেকগুলো টপিক আলোচনা করেছি। আশা করছি দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো অবশ্যই আগে দেখো, তারপর এই ভিডিওটা দেখো, কারণ ওইগুলো বেশি ইম্পর্টেন্ট। এবং এটা ইম্পর্টেন্ট নয় এমন নয়, কিন্তু ওইগুলো না বুঝলে এখানটা একটু অসুবিধা হয়। তো আমরা আজকে আলোচনা যেটা করছি সেটা হচ্ছে দামগত পারস্পরিক দামগত স্থিতি। যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলো, তোমরা হেডিং দিয়েছো চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা। এবার লেখো। আমি সংজ্ঞাটা একবার বলছি, যারা ইউটিউব থেকে ক্লাস করছো তারা পজ করে করে লিখবে, আর যারা লাইভ ক্লাস করছো তাদেরকে আমি আরেকবার বলবো। অন্যান্য সকল বিষয় স্থির থাকা অবস্থায় অপর কোন দ্রব্যের দাম 1% পরিবর্তনের জন্য কোন দ্রব্যের চাহিদা যত শতাংশ পরিবর্তন হয় তাকেই বলে ওই দ্রব্যের চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা। এখানে আমাদের কি বলছে ভালো করে বোঝো। আমাদের দুটো দ্রব্য রয়েছে, একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য। ধরো আমরা এটাকে নিচ্ছি চা, টি আর কফি। চা আর কফি দুটো দ্রব্য নিলাম। এবার ভাবো যে চায়ের দাম, প্রাইস অফ টি, ধরো px ছিল 5 টাকা। চলো, এবার আমাদের এখানে আগেরটা কি ছিল? আগে যেটা ছিল সেটা হচ্ছে দুটোই চা বা দুটোই কফি, একই সেম জিনিস, কিন্তু এখানে সেম জিনিস নয়। ব্যাস এইটুকুই ডিফারেন্স, বাদ বাকি আমাদের সবটা একই। এখানে যদি ডেল্টা পি এক্স করি কত বেরোবে? 6 - 5 = 1, তাই তো? আর এখানে যদি ডেল্টা কিউ ওয়াই করি কত বেরোবে বলো, কে বলবে? 200। কি করব? পরেরটা থেকে আগেরটাকে মাইনাস করে দেবো, পরেরটা থেকে আগেরটাকে মাইনাস করে দেবো। ঠিক আছে? এবার এখানে পার্সেন্টেজ ডেল্টা পি এক্স কত বেরোবে? ডেল্টা পি এক্স ডিভাইডেড বাই পি এক্স 0 ইনটু 100 করলে কত আসবে বলো? এটার ফর্মুলা যে কতটা পরিবর্তন হয়েছে ডিভাইডেড বাই প্রাথমিক কতটা ছিল ইনটু 100, শতকরা পরিবর্তনটা বের করছি। কত হবে? সুদীপ আর অর্পিতা বলো, কে বলবে কত হবে? কি লিখবো এখানে, কি লিখবো আগে বলো। এখানে উপরে কি লিখবো, নিচে কি লিখবো? হ্যাঁ, ইনটু 100। তার মানে এটা আমাদের বেরোলো 20%, তাই তো? কাটাকুটি করে বেরোবে 20%। সেম ভাবে আমরা ডেল্টা কিউ ওয়াই, ডেল্টা কিউ ওয়াই কি বেরোবে? চলো, এবার আমরা এখানে এটা আমাদের কত বেরোবে বলো? ডেল্টা কিউ ওয়াই ডিভাইডেড বাই কিউ ওয়াই 0 ইনটু 100 আমাদের হলো 200/500 ইনটু 100, 40%, তাই 40%। ব্যাস, আমাদের অঙ্ক এখানে প্রায় শেষ। আমরা এবার ই এক্স ওয়াই না কি বের করে এটাকে ইসি ক্রস প্রাইস বলে ইসি লিখেছি। ঠিক আছে? এবার আমরা কি করব? 40% ডিভাইডেড বাই 20% করলে আমাদের
আনসার আসবে 2। এখানে আমাদের এখানেও ডিপেন্ড করছে পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার আসবে। এটা পজিটিভে এসছে না নেগেটিভে এসছে? দেখো আমাদের এটা কিন্তু এই পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে কিন্তু এটা প্লাসেই আছে, তাহলে এটা এসছে পজিটিভে। পজিটিভ হলে একরকম আনসার হবে, একরকম জিনিস হবে, আর নেগেটিভ হলে একরকম জিনিস হবে। আমরা প্রথমেই ধরেছিলাম এটা কি চা আর কফি। চা আর কফি কোন ধরনের দ্রব্য? সুদীপ বলো, চা আর কফি কোন ধরনের দ্রব্য? কি বল? পরিবর্ত দ্রব্য, বা ইংলিশে কি বলবো? সাবস্টিটিউট গুড। চা আর কফি হচ্ছে সাবস্টিটিউট গুড। সাবস্টিটিউট গুডে কি হচ্ছে? সাবস্টিটিউট গুডের জন্য আনসারটা কি আসবে? পজিটিভ। আনসারটা আসবে পজিটিভ। আর এটা যদি এ হতো, কি বলে, কমপ্লিমেন্টারি হতো, তাহলে আনসারটা আসতো নেগেটিভ। কিরকম ভাবে নেগেটিভ আসতো আমরা একটুখানি দেখি। ধরো আমরা যদি এইটা চায়ের জায়গায় এইটা ধরো করে দিলাম পেট্রোল। বাবা পেট্রোল না, পেট্রোল না পেন করলাম। হ্যাঁ, পেট্রোলের দাম 5 টাকা, লোকে তেড়ে আসবে মারতে আমায়। আর পেনের দাম, আর এটা হচ্ছে কালি। কালির চাহিদা তো 500 গ্রাম নয়, এটা ধরো এটাতে কত লেখা থাকে? 15 ml। ঠিক আছে, এবার ভাবো 5 টাকা থেকে পেনের দামটা বেড়ে গেছে, তাহলে কালির চাহিদা কি হয়ে যাবে? কমে যাবে। এটা ধরো 10 ml করে দিলাম। ঠিক আছে, 10 ml করে দিলাম। এবার ক্যালকুলেশনটা তোমরা করো কি হবে বলো। তোমরা নিজেরা করো, আমি আমার মতো করে খাতায় এখানে করছি, তোমরা নিজেরা করো। আচ্ছা এটাকে 10-5 করে দিই, হ্যাঁ, নাহলে এমনিতে অসুবিধা নেই। পয়েন্টের পরে আবার মিলছে না তো, তাই এরকম একটা করে দিলাম। -50%। তাহলে আমাদের এটা কি হবে বলো? -50% ডিভাইডেড বাই 20 -2.5। নেগেটিভ, দেখো সবার সবার নেগেটিভ এসেছে, সবার এটা নেগেটিভ এসেছে। তাহলে এইটা আমাদের কি হবে? এইটা হবে পরিপূরক দ্রব্য। এই আগেরটা লিখে রাখো পরিবর্ত দ্রব্য, আগেরটা লিখে রেখেছি পরিবর্ত দ্রব্য। একের থেকে বড় না, শূন্যর থেকে বড়। আমি 1 লিখেছিলাম, হ্যাঁ ভুল লিখছিলাম। আগেরটা একের থেকে বড় না, শূন্যর থেকে বড়, পজিটিভ, শূন্যর থেকে বড়, আর এটা শূন্যর থেকে ছোট। পরিপূরক।
পরিপূরক দ্রব্য। তার মানে আমরা এখানে একটুখানি ব্যাপারটা বুঝলাম যে পরিবর্ত দ্রব্যের ক্ষেত্রে কি হয়। পরিবর্ত দ্রব্যের ক্ষেত্রে কি হচ্ছে, ইসি গ্রেটার দ্যান 0, আর পরিপূরকের ক্ষেত্রে কি হচ্ছে, লেস দ্যান 0। কেন এরকম ঘটনা ঘটছে? কারণটা হচ্ছে দেখো, এই ক্ষেত্রে কি হচ্ছে, দাম বাড়ছে চাহিদা কমছে, সম্পর্ক কেমন, নেগেটিভ সম্পর্ক, একটা বাড়ছে একটা কমছে। কিন্তু আগের বারে কি ছিল, পরিবর্তন ক্ষেত্রে কি ছিল, এখানে চায়ের দাম বাড়ছে বলে কফির চাহিদা বাড়ছে, দুটোই বাড়ছে অথবা দুটোই কমছে, সরল সম্পর্ক। আগেরটা সরল সম্পর্ক হওয়ার জন্য পজিটিভ আনসার এসেছিল, এইটা বিপরীত সম্পর্ক হওয়ার জন্য নেগেটিভ আনসার এসেছে। বোঝা গেছে? এবার যদি কোনো দ্রব্য এমন হয় যে এইটা আনসারটা 0 আসছে, যদি ইসি ইজিক্যাল টু 0 আসে, ধরো জামা কাপড়ের সঙ্গে জামা কাপড়ের দাম বেড়েছে, তুমি পেন কেনা কমাবে? বা জামা কাপড়ের দাম বেড়েছে কমেছে যাই হোক না কেন, তোমার সঙ্গে পেনের কোনো সম্পর্ক আসবে? আসবে না। তার মানে এইরকম যদি হয় তাহলে সেই দুটো দ্রব্যকে আমরা বলবো স্বাধীন দ্রব্য। যদি ইজিক্যাল টু 0 হয়, যখন দ্রব্য দুটির মধ্যে কোনো সম্পর্ক থাকে না, তাদের পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা শূন্য হয়। যখন দ্রব্য দুটির মধ্যে কোনো সম্পর্ক থাকে না, তখন তাদের পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা শূন্য হয়। দেখ, আমি এখন করালাম পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা, আর আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে, আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্টাক্ট করতে পারো। কন্টাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।